নমস্কার, আমি বিকে শুভ্রা অফিসিয়াল এই চ্যানেল থেকে বিকে শুভ্রা বলছি। গত পর্ব যা হয়ে গিয়েছে সেগুলি স্পিরিচুয়াল ভ্যালু নিয়ে আলোচনা করা হয়েছিল। যেহেতু স্পিরিচুয়াল ভ্যালুজের ভেতরে 12টি কোর ভ্যালুজ আমরা সেখানে নির্ণয় করেছি, সেগুলি নিয়ে এতদিন আলোচনা করেছিলাম। কিন্তু ভ্যালুজ মূলত 3 প্রকার। একটি হলো হিউম্যান ভ্যালুজ, একটি হলো মরাল ভ্যালুজ এবং একটি হলো স্পিরিচুয়াল ভ্যালুজ। তো হিউম্যান ভ্যালুজ এবং মরাল ভ্যালুজের ভেতরে যে ভ্যালুগুলি রয়েছে এগুলি সবগুলি স্পিরিচুয়াল ভ্যালুজের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। সেই জন্যে স্পিরিচুয়াল ভ্যালুজে বিস্তারিতভাবে একটি একটি করে আলোচনা করা হয়েছিল। আজকে সংক্ষেপে আপনাদের বলবো যে মরালস ভ্যালুজ যেটা, নৈতিক মূল্য যেটা, সেটা আমরা কি বুঝি। তো মরাল ভ্যালুজ হচ্ছে নৈতিক মূল্যবোধ, সেই মৌলিক নীতি ও বিশ্বাস যা একজন ব্যক্তির আচরণকে পরিচালিত করে এবং তাকে সঠিক ও ভুলের মধ্যে পার্থক্য নির্ণয় করতে সাহায্য করে। এইগুলি সবগুলি চরিত্র গঠনকারী মূল্যবোধ, সহানুভূতি বৃদ্ধি করে এবং সমাজে সম্প্রীতি নিয়ে আসে। তাই ছাত্রছাত্রীদের ভেতরে যারা একটু উন্নত বয়স্ক, সেই সব ছাত্রছাত্রীদের ভেতরে যাদের একটু ইন্টারেস্ট আছে কিংবা যাদের বললে তারা ভালো বোঝে বা মনোযোগ দিয়ে তারা শোনে, সেই সব ছাত্রছাত্রীদের জন্য এই মূল্যবোধগুলি জাগিয়ে তোলা আমাদের অবশ্য কর্তব্য। এটা একটি নীতিমূলক কর্তব্য। তবে বাস্তবিক ক্ষেত্রে মূল্যের মূল্যায়ন হয় স্থান কাল পাত্র হিসেবে। বাস্তবিক ক্ষেত্রে বলতে কি বলছি, ওগুলো তো আমরা বলেছি সমস্ত আধ্যাত্মিক যে সমস্ত গুণাবলী রয়েছে স্পিরিচুয়াল ভ্যালুজের ভেতরে সেগুলি। কিন্তু বাস্তবিক আমাদের চলার পথে আমরা দেখেছি যে মূল্যায়ন করা হয় যার মূল্য, সেগুলো কিন্তু স্থান কাল পাত্র অনুযায়ী আমরা দেখেছি। যেমন ধরুন, সাধারণ একটি দোকানে এক বোতল যদি জল কিনি আমরা, বলে 10 টাকা। সেই বোতলের জলটা যদি হাওড়া স্টেশনে কোনো দূরপাল্লার ট্রেনে যাওয়ার জন্যে আমরা সেখানে গিয়ে চাই, তখন বলে ওরা এক বোতল জলের দাম 20 টাকা। আবার যদি আপনি প্লেনে করে কোথাও হয়তো যাত্রা করছেন, সেখানে এক বোতল জলের দাম 30 টাকা বা 35 টাকা। আবার আপনি যদি কোনো 5 স্টার বা কন্টিনেন্টালে যান আপনি, সেখানে এক বোতল জলের দাম মানে নিঃশ্বাসেই তারা বলে 100 টাকা। তাহলে জিনিসটার মূল্যায়ন হয় স্থান কাল পাত্র হিসেবে। এটা বাস্তবিক ক্ষেত্রে আমরা বলছি। একজন কৃষক, সে কর্ষণ করতে করতে তার ধান খেতে মাটি কাটতে কাটতে সে হঠাৎ একটি মূর্তি পায়, একটা কালো রঙের একটা মূর্তি পায়। তো মূর্তিটা পেয়ে সে খুব ধীরে ধীরে আস্তে আস্তে তুলে সে ভাবছে, এই মূর্তি নিয়ে আমি কি করব। যাই, আমাদের বাড়ির কাছে একজন ভাস্কর্য শিল্পী রয়েছেন। ভাস্কর্য বলতে যারা স্কাল্পটিং করেন, অর্থাৎ পাথর কুঁদে কুঁদে যারা নানান রকমের মূর্তি তৈরি করেন, তার কাছে নিয়ে যাই। জানি আমি এটা কি, মাটি খুঁড়তে খুঁড়তে আজকে এটা পেলাম। সে এটা নিয়ে নাচতে নাচতে চলে গেল সেই ভাস্কর্যের কাছে। সেই ভাস্কর শিল্পী তিনি ইয়েটা দেখলেন, সে মূর্তিটা দেখলেন, দেখে বললেন, তুমি এটা কিভাবে পেলে? বলে, আমি ওই চাষ করতে গিয়ে মাটির তলায় খুঁড়তে খুঁড়তে দেখুন না বাবু, একটা পোড়া মাটির একটা পুতুল পেয়েছি। তো ভাস্কর
তিনি তো যা বোঝার তা তো বুঝেছেন। তিনি কিছুক্ষণ হাতে রেখে দেখে বললেন, ঠিক আছে। একটু পরে তিনি ঘরে গিয়ে এই কৃষকের জন্যে 5 লাখ টাকা নিয়ে এলেন, বের করে আনলেন ঘর থেকে। এনে বললেন, নাও, তুমি এত কষ্ট করে এই পোড়ামাটির পুতুলটা বের করেছো যখন, তো তোমাকেও তো আমার কিছু দেওয়া দরকার। কৃষকটা হতভম্ব হয়ে গেছে, বলে, বাবু, এটা একটা পোড়ামাটির একটা পুতুল, আর এইটা আপনাকে এনে দেখিয়েছি, আপনি আমায় 50 বা 100 টাকা দেবেন তাই আমি ভেবেছি, আপনি 5 লাখ টাকা আমাকে কেন দিচ্ছেন? বললেন, নাও না, কষ্ট করেছো তো, কষ্ট করে এনেছো, আমার কাছ পর্যন্ত নিয়ে এসেছো তুমি, এটা তোমাকে আমি দিলাম। সে তো এই টাকা পেয়ে মহা আনন্দে নাচতে নাচতে সে মনে মনে অনেক রকমের প্ল্যান প্রোগ্রাম করতে করতে বাড়ি চলে গেল। বাবা, এত বড় টাকা এই একটা সামান্য পুতুলে আমি পেলাম, আমার মেয়ের বিয়ে সামনে, আমাকে কিছু জমি কিনতে হবে, আমার ঘরটা ঠিক করতে হবে, তার ভেতরে নানান কল্পনা তখন খেলছে। আর ভাস্কর যিনি, তিনি এটা দেখছেন আর বলছেন, ও যদি এইটার মূল্য বুঝতো, কৃষক যদি এটার মূল্য জানতো বা বুঝতো, সে কখনোই এসে আমাকে এটা দিত না। এই এই ধাতু বিশ্বের ভেতরে খুব রেয়ার, খুব কম। কবে কোন যুগে মাটির তলায় এরকমভাবে পাওয়া গেছে, কেউ রেখে গেছে, কিংবা অনেক রকম এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগে, ভূমিকম্পে অনেক কিছু চাপা পড়ে যায়, সেই রকম কোনো অবস্থায় যদি এই ইয়েটি পাওয়া গেছে, কিন্তু এর দাম মানে বলা যাবে না যে এত, মানে অপরিমিত এটার দাম। তো সেই জন্যে ব্যাপারটা হলো কি, জিনিসটা একই, কিন্তু দুজনের কাছে মূল্যায়ন দেখুন দুরকম। সে ভাবছে আমাকে এত টাকা কেন দিলেন এই সামান্য একটা পোড়ামাটির পুতুল দেখে, আর ভাস্কর যেটা বোঝার সেটাই বুঝেছেন। তিনি অতি যত্ন করে তিনি তার নিজের কাছে রেখে দিয়েছেন। তো এই হলো বাস্তবেতে মূল্যের মূল্যায়ন করা বা কোনো বস্তুর মূল্যায়ন করার মানে ব্যাপার। আচ্ছা, এবারে আমি বলি মরাল ভ্যালুজ বলতে কি বুঝি। আগেই বললাম যে স্পিরিচুয়াল ভ্যালুজের সঙ্গে এই সমস্ত যে ভ্যালুগুলো, এগুলো অঙ্গাঙ্গিভাবেই জড়িত। তবুও আজকে কিছু গল্পের ছলে আমি কয়েকটি উদাহরণ আপনাদের দেব, যেগুলিকে আমরা মরাল ভ্যালু বা মরালিটি বলে থাকি। প্রথমে শুনুন মরাল ভ্যালুজ কোনগুলিকে বলা হচ্ছে। রেসপেক্টিং এল্ডার্স, গুরুজনদের শ্রদ্ধা করা। হেল্পিং মেন্টালিটি, অর্থাৎ সাহায্য করার মতো মানবিকতা বা মানসিকতা। অ্যাডজাস্টিং অ্যান্ড কম্প্রোমাইজিং, সবার সাথে যেন চলতে পারার মতন সমঝোতা এবং মানিয়ে চলার ক্ষমতা যেন আমাদের থাকে। হ্যাভিং ম্যানার্স, সুন্দর আচরণ, যে আচরণে মানুষ মুগ্ধ হয়, যে ব্যবহারে মানুষ মানুষের কাছে আকৃষ্ট হয়। নেভার হার্ট এনিওয়ান, কখনো কারোকে আমরা দুঃখ দিয়ে কথা বলবো না। অনেস্টি, অর্থাৎ সততা। টেক কেয়ার অফ অ্যানিম্যালস, পশু পক্ষীদের প্রতিও আমরা কখনো অবহেলা করব না, তাদের যেন আমরা যত্ন করি, কারণ তারা হলো সমস্তই প্রকৃতির জীব, আমরাও প্রকৃতির জীব। কিন্তু অনেকে অ্যানিম্যালস দেখলে কোনো কারণ নেই, কোনো প্রয়োজন নেই, অনেক সময় দেখা গেছে ঢিল মারছে কোনো পশুকে, কোনো জন্তু জানোয়ারকে, অহেতু, অকারণ, কি না এটা খেলা তারা মনে করেন, কিন্তু বলছে যে পশু পক্ষীকে কখনো অনর্থক অবহেলা বা আঘাত করবে না। রেসপেক্টিং রিলিজিয়ান্স, সমস্ত ধর্মকে শ্রদ্ধার চোখে দেখবে, সম্মানের চোখে দেখবে। সোশ্যাল ইকুয়ালিটি, অর্থাৎ সামাজিক সাম্যতা, সকলের মাঝখানে আমরা যেন থেকে সেখানে আমার বৈশিষ্ট্য বা আমার কি বিশেষ কোনো কি আত্মা আছে বা গুণ আছে আত্মার ভিতরে, সেইগুলো পর্যালোচনা করার বা দেখানোর জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু করার নেই। আমরা জানবো সকলের মাঝখানে আমরা থেকে আমরা আমাদের যার যার নিজস্ব ব্যক্তিগত আমাদের গুণাগুণ নিয়ে আমরা চলেছি, সুতরাং সেইখানে আমাদের সবসময়
নিজেকে সহজ করে সহজভাবে সকলের সাথে আমাদের মানিয়ে নিতে হবে। তারপরে হচ্ছে জাস্টিস। জাস্টিস মানে হচ্ছে ন্যায় বিচার, অর্থাৎ নির্ণয় শক্তিকে আমাদের সবসময় সতর্ক রাখতে হবে, কারণ এই নির্ণয় শক্তির দ্বারাই আমাদের ন্যায় বিচার ভেতরে আসবে। কিন্তু যদি আমাদের ভেতরে সেই নির্ণয় শক্তি যদি এদিক ওদিক হয়, তাহলে আমরা সেখানে যথোচিত যে বিচার হওয়া উচিত সেই বিচার আমরা করতে পারবো না। রেসপন্সিবিলিটি অর্থাৎ দায়িত্ববোধ। অ্যাকনলেজ গুড, সকলের কাছে একটা গুডনেস, একটা ভালো একটা মানে সকলে তাকে ভালো বলে, তাকে তার অ্যাটিটিউড যেন সবসময় ভালো হয়, সকলের যেন তার প্রতি একটা শুভ, একটা সুনজর যেন তার থাকে, তার নামের উপরে যেন কোনো দিক থেকে কোনো কালিমা যেন না থাকে, সেই দিকে আমাদের সতর্ক থাকতে হবে। অ্যাকসেপ্টেন্স। অ্যাকসেপ্টেন্স হচ্ছে গ্রহণীয়, সবাইকে আমরা গ্রহণ করব। অনেকে আমরা দেখেছি কারোর কথা শুনতে ভালো লাগলে শুনি, কারোর কথা ভালো না লাগলে সেইখানে বসেই আমরা তাকে অ্যাভয়েড করি। সেইটা ঠিক নয়। ঠিক আছে, তোমার কাজে না লাগুক, যা কিছুই হোক না কেন, যখন সেখানে সকলের মাঝখানে আছি, সেখানে সকলে যেরকম তার কথা স্বীকার করে নিচ্ছে, গ্রহণ করছে, আমরাও সেইভাবেই যেন করতে পারি। সেলফ কন্ট্রোল অর্থাৎ আত্মনিয়ন্ত্রণ। ট্রাস্ট বিশ্বাস। এমপ্যাথি সহমর্মিতা বা সমব্যথী। কেউ হয়তো দুঃখে আছে, কষ্টে আছে, বা সে হঠাৎ করে কোনো দুঃখে পড়েছে, তাকে সেখানে সমব্যথী হয়ে সে যতটা ব্যথা পাচ্ছে মনে, দুঃখ পাচ্ছে মনে, সেটা নিয়ে কখনো আমরা হাসি ঠাট্টা করব না। আমরা চেষ্টা করব আমাদের সুন্দর ব্যবহার দিয়ে, আমাদের সুন্দর ভালোবাসা দিয়ে তার সেই ব্যথাকে অন্তত একটু কমাবার জন্য আমরা ভাববো। তাই তাকে বলা হচ্ছে যে এমপ্যাথি। হার্ড ওয়ার্ক, আমরা পরিশ্রম করতে কোনো আলস্য করব না, কারণ পরিশ্রমকে বলা হয় সমস্ত সফলতার মাতা। পরিশ্রমের দ্বারা আমরা অনেক কিছু এগিয়ে যেতে পারি, আমরা অনেকটা উন্নতি করতে পারি। তারপরে বলছে ফরগিভনেস অর্থাৎ ক্ষমা করার যে ভাবনা মানুষকে, কারণ সকলেই মনে করেন আর কত ক্ষমা করব, অনেকেই বলেন ক্ষমা তো ওকে অনেকবার করেছি, আর কতবার ক্ষমা করা যায়, এরকম বলেন। অর্থাৎ ক্ষমার ভেতরে তার লিমিটেশন রয়েছে। অফুরন্ত ক্ষমা করার যে মানে ইয়ে তার যে মানে ভারিক্ষেপণ, অর্থাৎ সেই ইয়েটা, সেই শক্তিটা তার ভেতরে নেই। সেই জন্য তারা কথায় কথায় বলেন ক্ষমা করা কি আর সব সময় যায়, সব দোষ কি ক্ষমা করা যায়? বেশ, ক্ষমা যদি না করতে পারো তাহলে তাকে অন্যভাবে আমরা ট্রিট করব। কিন্তু ক্ষমা করার গুণটা হলো একটা নৈতিক ধর্ম, একটা মানবিক ধর্ম। সেই জন্য বলছি ফরগিভনেস, অবশ্যই আমাদের ভেতরে যেন ক্ষমা করার ভাবনা থাকে। তারপরে হচ্ছে লাভ, সমস্ত মানুষকে, সমস্ত জীবজন্তুকে সমাদর করা, সকলের প্রতি আমাদের উদার মনোভাব, ভালোবাসা যেন সবসময় থাকে। তারপরে বলছে নট প্লিজ টু এভরিওয়ান, সকলকে খুশি করতে যাব না, কারণ আমি হয়তো যে সিদ্ধান্তটা নিয়েছি বা যেটা আমি মনে করছি সেটা আরেকজন নাও মনে করতে পারে। সেই জন্যে সেখানে আমাদের রাগ করা বা দুঃখ করা কখনো উচিত নয়। তাই জন্যে বলে যে প্রভু পছন্দ স্ব পছন্দ, আমি যে কাজটা করছি যেন প্রভুকে অর্পণ করে করছি, ভগবানকে অর্পণ করে করছি, অতএব আমার এই কাজটা যেন নিষ্ঠার সাথে আমি করতে পারি, সে বিষয়ে আমি যথেষ্ট ওয়াকিবহাল থাকবো, আমি যথেষ্ট সতর্ক থাকবো। আর কখনো কারোর মন জয় করার জন্য, কারোর মন রাখার জন্য আমরা যেন কোনোদিন অগ্রসর না হই। তো এই 15-20টা ইয়ে সম্বন্ধে, আমাদের গুণ সম্বন্ধে, মরাল ভ্যালুস যেগুলো বললাম সম্বন্ধে বললাম। এবারে এইগুলির ওপরে, সবগুলোর ওপরে তো বলা হবে না হয়তো, একটা দুটো ভ্যালুর ওপরে একটু গল্প, কারণ এই সমস্ত ক্লাস হয়তো অনেক
অল্প বয়সী বাচ্চারাও হয়তো বসে শোনে, তাদেরও হয়তো ভালো লাগবে, ভালো লাগতে পারে, যেন প্রত্যেকেরই যেন এই কথাগুলো বা গল্পগুলো ভালো লাগে, সেই ইচ্ছে নিয়েই আমি এই ক্লাসগুলো করাই। আচ্ছা, প্রথমে বলি হেল্পিং মেন্টালিটি। একদিন দেখা গেল একটা স্টেশনে খুব ভিড়, সে ভিড়ের ভেতরে একজন বাদামওয়ালা, ওই বাদাম বিক্রি করতে ওঠে না, সেই সুন্দর একটা সেই টিনের বাক্সকে কেটে তার ভেতরে বাদাম রেখে সমস্ত প্যাসেঞ্জারদের কাছে ট্রেনে ট্রেনে বিক্রি করে। সে বাদামওয়ালা বাদাম বিক্রি করে স্টেশনে, শিয়ালদা স্টেশনে সে নামবে। এটা সত্যিকারের ঘটনা, সত্যিকারের কথা। সে নামতে গিয়ে অত ভিড় টিড় ধরে নামতে গিয়ে ওর সেই বোঝা শুদ্ধ ও ভীষণভাবে আঘাত পেয়ে হঠাৎ করে পড়ে গেল, ট্রেন থেকে নামতে গিয়ে প্ল্যাটফর্মে পড়ে গেল। মানুষ হই হই করে প্রথমে তো একবার উঠলো, তারপরে যার যার নীতিকথা তারা শুরু করলো। ওদের ওঠার দরকার কি আছে, এত ভিড় যদি সহ্য করতে না পারে, এত বয়স হয়েছে, কেন যে সে উঠছে সেইটুকুনও তাদের ভেতরে সেই ইয়েটুকুনও চেতনাটুকুনও নেই। কেউ বলছে এরকম কতই হচ্ছে, কার দিকে আর কত লক্ষ্য করা যায়। কেউ হয়তো মারিয়েই চলে গেল, বাবা আমি অফিসের লেট হয়ে যাবে না যেতে, এইখানে যদি এই সমস্ত নিয়ে দাঁড়াই। এক একজনের মনের এক এক রকমের কথা। তার মধ্যে কিন্তু একটি কলেজের ছেলে, অল্প বয়সী কলেজের ছেলে, যখন ট্রেন কিছু ফাঁকা হয়ে গেছে তখন সে এই বাদামওয়ালা মানুষটির কাছে আসে। এসে খুব কষ্ট করে সামনে প্ল্যাটফর্মে যে বসার সিটগুলো থাকে তার উপরে আস্তে করে কোলে করে নিয়ে সে ভদ্রলোককে শুইয়েছে। নিজের কাছে জল ছিল, জল দিয়ে তার মাথায় কপালে ভালো করে হাত বুলিয়ে তাকে জল খাইয়ে, সেন্সলেসের মতন হয়ে গিয়েছিলেন, রোদ্দুরে রোদ্দুরে তো ঘুরে, তাকে একটু সুস্থ করলো। করার পরে বলল চলুন, আপনার কি এই স্টেশনে বাড়ি? বলছে হ্যাঁ, স্টেশনের কাছেই আমার বাড়ি। বলছে চলুন, আপনার বাড়িটা আপনি বলবেন, আমি আপনাকে রিক্সায় করে আপনার বাড়িতে পৌঁছে দেবো। তা তখন তার সেন্স একটু ফিরেছে। বললেন বাবা তুমি তো দেখে মনে হচ্ছে পড়াশুনো করো। বলে একদিন না গেলে কিচ্ছু হবে না, আপনার জীবনটা আগে না আমার পড়াশোনা, সেটা আমি কালকেও যেতে পারবো। তাকে বাড়িতে নিয়ে গিয়ে তার বাড়ির লোকেদের কাছে হাতে তুলে দিয়ে নিশ্চিন্ত হয়ে তারপর ছেলেটি বাড়ি আসেন। তো এর ভিতরে আমরা কিসে কি মরালিটি দেখলাম? আমরা মরালিটি দেখলাম হেল্পিং মেন্টালিটি, সহযোগ বা সাহায্য করার মানসিকতা। সেও তো আর পাঁচজনের মতন এইভাবেই চলে যেতে পারত, কিন্তু তার ভিতরে সেই বোধ শক্তি, সেই চেতনা শক্তি তার মধ্যে রয়েছে। আচ্ছা, তারপরে আরেকটি বলি, একজন শিক্ষক ছাত্রদের পরীক্ষা করার জন্য হাতে তাদের কিছু বীজ দিয়ে দিল। ধানের বীজ হোক, গমের বীজ হোক, যে কোনো একটা শস্যের বীজ দিয়ে দিলেন। 10-12টি ছেলেকে স্কুলে বীজ দিয়ে দিলেন। দিয়ে তিনি বললেন যে এই বীজগুলো তোমাদের হাতে দিলাম, 15 দিন পরে তোমরা এই বীজ থেকে কীরকম গাছ মানে বপন করেছো, কীরকম গাছ তোমাদের উঠেছে, তোমরা কীরকম যত্ন করে টরে এই গাছগুলোকে করেছো, আমি সেটা দেখব। আমি গিয়ে তোমাদের এই ইয়েগুলো দেখব, 10 দিন বা 15 দিন পরে আমি যাব। ওরা তো মহা খুশি, কম্পিটিশন দিয়ে যে যার নিজেদের বাড়িতে নিয়ে গিয়ে সেই বীজ তারা অনেক রকম যত্ন আত্তি করে, নানান রকমের সার টার সব কিছু দিয়ে, জল মাটি মানে হাওয়া কোনোটারই অভাব নেই করে তারা সেই বীজকে পুঁতে সুন্দর ইয়ে করেছে, ছোট 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 গাছ উঠেছে। সবাই ভাবছে স্যার নিশ্চয়ই আমাকে এই সবচেয়ে বড় কৃতিত্বটা স্যার আমাকে দেবে। সবাই মনে সেই একটাই কথা। তারপরে দেখা গেল স্যার তো যথারীতি এলেন, 15-20 দিন পরে এলেন, যে দেখি তোমরা গাছ কীরকম, সেই যে তোমাদের বীজগুলো দিয়েছিলাম কীরকম গাছ তোমরা পুঁতেছো দেখি। সবাই বলে স্যার আসুন দেখে যান আগে আমি কীরকম, আমার গাছগুলো কীরকম হয়েছে। তো সবাই স্যারকে গাছগুলো দেখাতে খুব ব্যস্ত। একটি ছেলেকে স্যার দেখছেন যে সে চুপটি করে মাথা নিচু করে এক জায়গায় দাঁড়িয়ে আছে। স্যার তার কাছে গিয়ে বললেন ওমা, এরা সবাই এত হইচই করে এত সুন্দর গাছ দেখাচ্ছে, তোমার গাছ কোথায়, তুমি কোথায় গাছগুলো পুঁতেছো, নাকি তোমার গাছ হয়নি? তখন সে মাথা নিচু করে বলছে না স্যার তা নয়,
আপনি বীজগুলো যখন দিয়েছিলেন তখন দেখেই আমি বুঝেছিলাম যে এগুলো ভাজা বীজ। ভাজা বীজ থেকে কখনো গাছ হয় না। ওরা যা করেছে, ওরা নিজেরা যেটা ভেবেছে সেটা করেছে, কিন্তু ভাজা বীজ থেকে এরকম একটা মিথ্যে একটা ব্যবহার স্যার আপনার সাথে করতে পারিনি গো। আমি এই বীজগুলো আমি আবার ফিরিয়ে নিয়ে এসেছি, কারণ আমি বুঝেছি যে এই বীজগুলোর থেকে কখনো গাছ হবে না। তো এইখান থেকে আমরা কি পেলাম? অনেস্টি। কি মরালিটি আমাদের পেলাম? এখানে আমরা অনেস্টি পেলাম। তারপরে বলছি জাস্টিস, অর্থাৎ সুন্দর ন্যায় বিচার যাকে বলা হয়। একটি ছেলে ক্লাস 4-এ পড়ে, একটি বাচ্চা, সে বৃত্তি পরীক্ষা দেওয়ার জন্য এসছে। তো বাচ্চাদের যখন অন্য জায়গায় পরীক্ষা হয় তখন তাদের সঙ্গে শিক্ষক শিক্ষিকারাও এসে থাকেন, তারা যেন নার্ভাস না হয়, নিজেদের শিক্ষক শিক্ষিকাদের দেখলে তারা একটা শক্তি পায়, একটা বল পায়, সেই জন্য। তো একজন স্যার কি করেছেন, এই বাচ্চা ছেলেটিকে, ক্লাস 4-এর এই ছাত্রটিকে উনি কোলে করে নিয়ে আসছেন তার হলে, তার যেখানে সিট পড়েছে সেইখানে তাকে রাখার জন্য নিয়ে আসছেন। তো যখন তাকে নিয়ে আসছেন তখন বাচ্চারা হই হই করে উঠেছে, ওমা ওরকমভাবে স্যারের কোলে হয়ে ও আসছে কী করে, কেন আসছে? ও তো আমাদের মতন হাঁটাহাঁটি হেঁটে হেঁটে ছুটে ও তো আসতেই পারত। একজন শিক্ষক তারপরে জিজ্ঞেস করলেন, স্যার আপনি ওকে এভাবে কোলে করে নিয়ে আসছেন কেন? ওর মতন বাচ্চারা তো সবাই এসেছে পরীক্ষা দেওয়ার জন্য, তারা এখানে এই তো ইয়ে করছে, উপস্থিত হয়েছে। তখন স্যার বললেন, ওর শরীরে কিছু গণ্ডগোল আছে, কিছু অসুবিধে আছে, যার জন্য ওকে আমি কোলে করে নিয়ে এসেছি। একজন শিক্ষক সামনে এসে বললেন, তুমি স্যারকে কষ্ট দিয়ে তুমি স্যারের কোলে হয়ে এসো, মানে তারা তখনও জানে না কেন সে ছেলেকে কোলে করে আনছে। স্যারের কোলে হয়ে তোমার এখানে তো আসা দরকার নেই, তুমি হেঁটে উঠে এসো। তখন স্যার বলছেন যে ওর তো একটা পা নেই, ও কীভাবে আসবে, কষ্ট হবে, তাই জন্য আমি ওকে কোলে করে ওর সিটে বসিয়ে দেবো। তখন অন্যান্য শিক্ষক শিক্ষিকারা বলছেন, ওমা তোমার একটা পা বুঝি নেই? তখন সেই বাচ্চা ক্লাস 4-এর ছেলে, বুঝুন, সে বলছে, না আমার তো একটা পা আছে, আর যার দুটো পাই নেই তাকে একটা পা আমি দিয়েছি। কি সুন্দর, কি মানে কত বড় কথা সেই শিক্ষক শিক্ষিকাদের বলল। আরে যার দুটো পা আছে সে তো আরোই আমার থেকে দুর্বল, তারা তো আরও কিছুই করতে পারে না, ভগবান তো তবু আমাকে একটা পা দিয়ে পাঠিয়েছেন। আরেকটা পা তার নেই বলে সবাই এসে জিজ্ঞেস করছে, ও তোমার আরেকটা পা বুঝি নেই? সেটা সেভাবে জিজ্ঞেস করাতে সে কি সুন্দর তার উত্তরটা সে সেখানে দিল। তো সেই রকম ধরনের যে স্থানে আমরা এখানে কি শিক্ষা পেলাম? মরাল ল এখানে কি বলছে, মরালিটি কি বলছে? জাস্টিস, অর্থাৎ সুন্দর, ঠিক সঠিক জায়গায় সঠিক নির্ণয় অনুযায়ী তাদের উত্তর দেওয়া বা সেই রকম কর্ম করা। তারপরে বলছি আমি অ্যাকসেপ্টেন্স। অ্যাকসেপ্টেন্সটা হচ্ছে গ্রহণ করে নেওয়া, নিজের মতন করে তাকে গ্রহণ করে নেওয়া। একদিন একটা স্কুলে পরীক্ষা চলছে, সে পরীক্ষাতে সেখানে ইয়ে আছেন, সেখানে মানে ডিউটিতে আছেন একজন স্যার। তো একটি ছেলে পেছন দিক থেকে এসে একটি সামনের বসা একটি ছেলের সে ঘড়িটা হাত থেকে খুলে সে বেঞ্চের উপরে রেখে মানে পরীক্ষা দিচ্ছিল। এদিক ওদিক দেখে সে দেখেছে সবাই তো যে যার নিজের মানে খাতায় ব্যস্ত আছে, তো সে টুক করে সেইখান থেকে ঘড়িটা নিয়ে, তার কি মনে হলো, সে এরকম স্বভাবের নয়, কিন্তু তার কি মনে হলো, সে নিজের পকেটে ঘড়িটা নিয়ে সে চলে গেল। তারপরে পরের দিন খুব সেটা নিয়ে হইচই পড়ে গেছে, সমস্ত ক্লাসের ছেলেমেয়েরা হইচই করছে, আমি তো নিইনি স্যার, আমি তো নিইনি ম্যাডাম।
সবাই বলছে আমরা তো দেখিনি, আমরা তো জানি না, যার ঘড়ি সেও তো বলছে। তখন স্যার বললেন ঠিক আছে, পরীক্ষা শেষ হোক। তারপরের দিনে স্যার বললেন যে প্রত্যেকের নিজের নিজের চোখেতে নিজেদের রুমাল বেঁধে ফেলো, আর যে ঘড়িটা নিয়েছে তাকে কেউ, তোমরাও চেনো না, আমিও চিনি না, কে নিয়েছে তাকে জানি না, তো সে ঘড়িটা আবার সেই জায়গায়, যার ঘড়ি যে জায়গা থেকে নিয়েছিল সেই জায়গায় সে ফিরিয়ে রেখে আসবে। তো স্যার এই বুদ্ধিতে কি করলেন, এভাবে বলাতে সব ছেলেমেয়েরা যে যার চোখে রুমাল বেঁধে নিল। তখন সেই ছেলেটি লজ্জা যেন না পায় যে ঘড়িটা নিয়েছিল, সে আস্তে করে তার পকেট থেকে ঘড়িটা নিয়ে, যে ছেলেটির ঘড়ি নিয়েছিল সেই ছেলেটির বেঞ্চের কাছে চুপচাপ রেখে দিয়ে আবার চলে গেছে। সে তার এখন বড় হয়েছে, কলেজে টলেজে পড়া হয়ে গেছে, তার এখন ভালো ভালো চাকরি টাকরি করছে। একদিন সেই স্যারের সঙ্গে, যে ছেলেটি সেই ঘড়ি চুরি করেছিল, তার সঙ্গে রাস্তায় দেখা। তো রাস্তায় দেখার পরে স্যারকে সে পায়ে হাত দিয়ে প্রণাম করছে, প্রণাম করতে বললো, স্যার আপনি আমায় চিনেছেন? তখন স্যার বললেন, না আমি তো তোমাকে চিনতে পারছি না। তখন ছেলেটি বলল, স্যার ওই যে পরীক্ষার সময় একদিন আমি আমাদের একজন মানে আমার বন্ধুর ঘড়ি চুরি করেছিলাম, আপনি ওইরকমভাবে সবাইকে চোখে রুমাল বাঁধতে বলেছিলেন, আমি সেই ছেলে স্যার, আমি সেই। তখন স্যার বললেন, তোমাকে আমি ছাত্র হিসেবেই গ্রহণ করেছি, তুমি সমস্ত ছাত্রের মতো তুমিও একজন। কারণ কে যে ঘড়িটা চুরি করেছিল সেটা তো আমি নিজেও জানি না, তার কারণ যখন তোমাদের সকলকে চোখে রুমাল বাঁধতে বলেছিলাম সেই সময় আমি নিজেও চোখে রুমাল বেঁধে নিয়েছিলাম, যেন আমার চোখে কোনোদিন যেন আমার কোনো ছাত্র কালিমা যেন না থাকে, তাদের মানে চরিত্রের ওপরে যেন কোনো কলঙ্ক যেন না থাকে, আমি যেন সেই জিনিস যেন না দেখি। তাই আমি আমার নিজের চোখেও, আজকে তুমি নিজের থেকে বললে তাই আমি জানলাম যে তুমি সেদিন ঘড়িটা খেয়ালবশত নিয়ে গিয়েছিলে। তো সেই জন্যে এইটাকে বলা হচ্ছে অ্যাকসেপ্টেন্স। কত সুন্দরভাবে শিক্ষক তো পারতেনই সকলের সামনে তাকে অপমান করে বা নানান রকমভাবে মিটিং ডাকিয়ে শিক্ষকদের নিয়ে, সাধারণত স্কুলে যেসব কিছু হয়ে থাকে আর কি, কিন্তু সেই শিক্ষক কীভাবে ছেলেটিকে নিজের করে নিলেন, এটাকে বলা হচ্ছে অ্যাকসেপ্টেন্স। সেলফ কন্ট্রোল। তারপরে হচ্ছে ট্রাস্ট। একজন শিক্ষক তার ক্লাসের 8-10টি ছেলেকে হাতে খুব সুন্দর একটা মিষ্টি একটা ফল দিলেন, একটা করে ফল দিয়ে বললেন যে তোমরা এই 10 জনে এমন এক জায়গায় তোমরা লুকিয়ে যাও, মানে স্কুলেতেই, যাতে কে ফল খাচ্ছে, কে কখন ফল খাচ্ছে একজন আরেকজনকে যেন না দেখে, লুকিয়ে কিন্তু ফলটা খেয়ে তারপরে আমার কাছে আসবে। ওরা মহা খুশি, স্যার আমাদের সঙ্গে একটা স্কুলে গেম খেলছেন, মহা খুশি। সে মিষ্টি ফলটা নিয়ে কে কোন দিকে লুকোবে ভেবে পাচ্ছে না, কেউ ক্লাসের ভেতরে লুকোচ্ছে, কেউ বা খোলা মাঠ সেখানে কোথাও কিছু আছে টাছে মানে লুকোনোর মতন হয়তো পাঁচিল টাচিল আছে, লুকোচ্ছে, যে যেদিকে পেরেছে লুকিয়েছে, কেউ যেন কারোর সঙ্গে দেখা না হয় এইভাবে লুকিয়ে ফলটা তাদের খেতে হবে। সবাই ফলটা খেয়ে এসেছে, খেয়ে আসার পরে স্যার দেখতে, কী হলো তোমরা যে ফল খেয়েছো, কেউ কারুকে দেখেছো কি? বলছে না স্যার আমরা কারোর সঙ্গে কারোর আমাদের দেখা হয়নি। একটি ছেলেকে মানে সে এসে সাধারণভাবে স্যারের কাছে এসে দাঁড়িয়ে আছে, বলি কী হলো তোমার হাতে, তোমাকে যে ফল দিয়েছিলাম খেতে তুমি খাওনি, তুমি খাওনি কেন? ওরা তো দেখো সবাই খেয়েছে, এসে সবাই দেখা। বলি স্যার আপনি তো একদিন গল্প করেছিলেন যে ভগবান যেখানেই থাকুন আমরা অন্যায় করলে ভগবান দেখতে পান, ভগবান সাক্ষী থাকেন, সেই ভয় এত ভালো মিষ্টি ফল এটা আমি স্যার লুকিয়ে খাবো কী করে, ভগবান তো দেখবে, তাই জন্য স্যার আমি খেতে পারিনি ওইভাবে, আমার মনে পড়েছে আমি এরকম কাজ করলে আমার পাপ হবে।
আমি আপনার সামনেই ফলটা খাবো। এইটাকে বলা হচ্ছে ট্রাস্ট বা বিশ্বাস। তারপরে হচ্ছে এমপ্যাথি, অর্থাৎ সহমর্মিতা বা সমব্যথী। তারপরে হচ্ছে হার্ড ওয়ার্ক। একজন বৃদ্ধ কৃষক, তিনি তার মৃত্যু মুখোমুখি, তিনি বুঝতে পারছেন। তিনি 3 ছেলেকে ডাকলেন, তার 3টি ছেলেকে ডেকে বললেন, আমি তো আর বেশিক্ষণ বা বেশি দিন বাঁচবো না, তো আমি গরিব মানুষ, আমি আর তোমাদের জন্যে কী বা করতে পেরেছি, কী বা রাখতে পেরেছি। তোমাদের 3 জনের জন্যে 3 বস্তা ধান আমি রেখেছি। বস্তা মানে বিশাল বিশাল বস্তা, 3 বস্তা ধান আমি রেখেছি। এই 3 জনের জন্য এই 3 বস্তা ধান তোমাদের, তোমরা রাখো। তো 3 ছেলে তাইতেই খুশি। এক ছেলে বলল, সারা বছর তো পরিশ্রম তো করি, কটা দিন না হয় বসে খাবো। তো সে করলো কি, খানিকটা করে নিয়ে যায় বাজারে, চাল বানায়, ধান থেকে চাল করে সে তার পরিবার নিয়ে খায়। এভাবে খেতে খেতে আর কতদিন, সেই বস্তার চাল তো এখন ফুরোতে এসেছে, বসে খাওয়ার ইচ্ছে তার, আর সে কোনো কষ্ট করবে না। মনে মনে ভেবেছে এই আরামটাই বোধহয় তার সারা জীবনের আরাম। দ্বিতীয় জন, তারকেও তো সেই 1 বস্তা চাল দিয়েছিলেন। সে বলল কি, ভাবলো কি, ভাত তো খাচ্ছি, এই 1 বস্তা চাল যদি কোথাও বড় কোনো মহাজনের কাছে বিক্রি করতে পারি, তাহলে অনেক টাকা পাবো। তাতে আমার বাড়িতে গেলে আমার বউ খুব খুশি হবে, এতগুলো টাকা দেখে, ছেলেরাও থাকবে, আমার হাতেও অনেক টাকা পয়সা থাকবে, ছেলেরাও খুশি হবে। বলে সে পুরো অত বড় 1 বস্তা ধান সে বাজারে নিয়ে একদিন বিক্রি করে দিল। বিক্রি করে দিয়ে যা টাকা পেল, সেই টাকা নিয়ে সে চলে এলো। আর তৃতীয় জন যে ছেলে, সে ভাবলো যে বাবা তো চলে গেলেন, বাবা এতদিন এই ক্ষেতের ভেতরে তিনি এই ধান চালের কাজ করেছেন, ধান রুইতেন, ধান হতো, আমরা খেতাম, সব রকম হতো। সেই কথা মনে করে প্রত্যেক দিন একটু একটু করে সেই ক্ষেতের ওপরে সেই কর্ষণ করে করে সে ধান পুঁততে শুরু করলো। সেইগুলোকে খুব যত্ন আদর করে 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 সে বেশ বড় বড় ধান গাছ তৈরি হলো। যখন বৎসরান্তে যখন ধান শেষ মানে উঠলো, সেখান থেকে কিছুটা খাবার জন্য রাখলো, কিছুটা বীজ বপনের জন্য রাখলো, আর কিছুটা যদি সময় অসময়ে কিছু বিক্রি করতে হয় তাহলে সে ধানই বিক্রি করবে। এইভাবে দেখা গেল সে প্রতি বছর খানিকটা করে ধান এইভাবে চাল করে নিজেরা খায়, আর এইভাবে খানিকটা খেতি বানায়, আর এইভাবে সে করে। দেখা গেল সে সব থেকে পয়সাওয়ালা, সব থেকে ধনী হলো সেই গ্রামের মধ্যে। কেন? এখান থেকে আমরা কি জানলাম? হার্ডওয়ার্ক। সে কষ্ট করেছিল বলে সে জিততে পেরেছে, তাকে আর কোনোদিন এই দারিদ্র্যের কথা ভাবতে হয়নি। তারপরে বলছি আরেকটি বলি, লাভ হচ্ছে মানুষকে বা সকলকে সমাদর করা, ভালোবাসা, এটি আমাদের একটি বিশেষ ধর্ম। তারপরে বলছে নট প্লিজ টু এভরিওয়ান, সবাইকে সন্তুষ্ট করার কথা কখনো ভেবো না। এর উপর একটা ছোট্ট গল্প বলি। বাবা ছেলে তাদের সঙ্গে একটা গাধা নিয়ে তারা বাড়ি ফিরছে। অনেকখানি রাস্তা, অনেকটা পথ তাদের বাড়ি যেতে হবে। তো সে 3 জনে, বাবা ছেলে, তারাও হাঁটছে, গাধাটাকেও সঙ্গে করে নিয়েছে, সেও হাঁটছে। কিছুটা যাওয়ার পরে কিছু মানুষ তাদের দেখে খুব হাসি ঠাট্টা করছে, বলল কেমন ওরা বোকা দেখো, গাধাটাকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে, গাধাটাকে তো কাজে লাগাতে পারতো, নিজেরা গাধার পিঠে চড়েও তো খানিকটা যেতে পারতো, গাধা তো আছেই সে বোঝা বইবার জন্য, অথচ দেখো তাকে এমনি ওইভাবেই নিয়ে যাচ্ছে।
তো খানিক পরে ছেলে ভাবলো সত্যি তো, এটা তো আমাদের একটা বোকামি হয়েছে। তখন ছেলে সে গাধার পিঠে চড়লো। বাবা বলল, হ্যাঁ বাবা তুই চড়, আমি যাচ্ছি তোর পেছনে পেছনে, গাধাটার পেছনে পেছনে আমি যাচ্ছি। চলতে 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 আবার এক গ্রুপ মানুষ, মানে ছেলেটা কিরকম নিষ্ঠুর দেখো, বুড়ো বাবা কোথায় তাকে গাধাতে চড়বার জন্য এতখানি রাস্তা, তারা রৌদ্র উঠেছে, এতটা রাস্তা তারা পার হবে, তা না নিজে গাধার উপরে উঠে বসে আছে। সে কথা শুনলে ছেলের খুব লজ্জা হলো, বলো সত্যিই তো, আমার তো এভাবে যাওয়াটা ঠিক হয়নি। তখন বাবাকে বললো, বাবা আমি তো এসেছি, এবারে তুমি গাধাটার পিঠে চড়ে চলো, আমি তোমার পেছনে পেছনে যাচ্ছি। তখন বাবা চড়লেন সেই গাধার পিঠে। চলতে চলতে দেখেন আবার দু চারজন লোক দূর থেকে ওদের দেখে হাসি ঠাট্টা করছে, বলে বুড়ো হয়েছে শখ কত, বাচ্চা ছেলেটা হেঁটে হেঁটে যাচ্ছে তবু একটু দয়া মায়া নেই, নিজে গাধার পিঠে চড়ে যাচ্ছে, আর বাচ্চা একটা ছেলে তাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে, কি নিষ্ঠুর বাবারে বাবা। তখন বাবারও খুব লজ্জা হলো। তখন বাবা নেমে গেলেন। নেমে যাওয়ার পরে তখন ওরা দুজনে ঠিক করলো, বাবা ছেলে ঠিক করলো, চল তাহলে আমরা দুজনেই গাধার পিঠে চড়ে যাই, তাহলে আর কারোর কিছু বলার থাকবে না। তো দুজনে যখন বাবা ছেলে গাধার পিঠে চড়ে যাচ্ছে, তখন সবাই বলছে, মানুষগুলো মানুষ না পশু, একটা নিরীহ পশুকে এইভাবে অত্যাচার করছে, দুটো মানুষ গাধার পিঠে চড়ে এই রাস্তা পার হচ্ছে, ওদের ভেতরে কি একটু মায়া মমতা নেই? তখন ওরা দুজনেই নেমে পড়েছে, বলো তাহলে চল এবারে একটা কাজ করি, গাধাটাকে দুটো পা করে আগে বেঁধে নিই, তুই আর আমি দুজনে মিলে কাঁধে করে নিয়ে যাই। সেটাও নিয়ে যখন যাচ্ছে তখনও লোকে ওই রকমেরই ঠাট্টাই আর কি, এরকম ধরনের তারাও করছে। তো এই গল্পটা আমার এই কারণেই বললাম যে কারুর সুবিধের জন্য বা কেউ খুশি হবার জন্য কখনো কোনো কাজ করবে না। নিজের সিদ্ধান্ত নিজে নেব, নিজের নির্ণয় শক্তিকে আমরা কাজে লাগাবো, নিজেদের বুদ্ধিমত্তাকে আমরা প্রয়োগ করব, এবং সেইভাবে যদি আমরা কাজ করতে পারি, যদি সঠিক কাজ করতে পারি, তাহলে কারোর হাসি ঠাট্টায় আমাদের কোনো অসুবিধে হবে না। তখন আমরা ঠিক যে সিদ্ধান্ত যেটা নেওয়া উচিত আমরা সেইভাবে নিয়েই চলতে পারবো। আর বাকিগুলোর ভেতরেও আরও অনেক গল্প বলার আছে, বলা যায়, কিন্তু আজকে আর এর থেকে বেশি কিছু বলছি না। এর পরের দিন আবার অন্য প্রসঙ্গ নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্তই রইল। আপনারা সকলে শুভ ভাবনা, শুভ কামনা আমার গ্রহণ করবেন, সকলে আনন্দে থাকবেন, ভালো থাকবেন। আচ্ছা, ওম শান্তি।